রাত 10টা বেজে 20 মিনিট। একা একা রাস্তা দিয়ে হাঁটছি। উদ্দেশ্য বাস স্টেশন। চলে যাব এই শহর ছেড়ে। কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন মা বা বোন আমাকে আমার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগছে যে আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে আমাকে আমার বাসা থেকে বের করে দিল? কোনো এক অজানা কারণে হয়তো আমাকে আমার বাসা থেকে বের করে দিল। আমি নীল মেহরাজ। বাবা মা আর আমার ছোট বোন আর বউকে নিয়ে আমার পরিবার। কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নেই। কারণ হলো তারা আমাকে পরিবার ও বাসা দুটো থেকে বের করে দিয়েছে। আমাকে আমার বাসা থেকে বের করে দেওয়াতে আমার বাবা মার কোনো হাত নেই। প্রায় 1 বছর ধরে শুধু একটা মানুষের জন্য অনেক অপমান, অনেক অবহেলা সহ্য করতে হচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন রাত 10টা 30 মিনিট। যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সব থেকে বড় কথা হলো আমার পরিবার এর সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। ঘুম ভাঙার পর নিজেকে বাসের মধ্যে আবিষ্কার করলাম। ফোনের দিকে তাকিয়ে দেখে ভোর 5টা বাজে। বাস থামলো। সবার নামা দেখে আমি বাস থেকে নেমে পড়লাম। বাইরে একটা বড় ব্যানারের দিকে দেখতে পেলাম আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি যে পকেটে মাত্র 78 টাকা। ঢাকা শহরে থাকতে গেলে টাকার বেশি প্রয়োজন। তাই একটা চা আর একটা রুটি খেয়ে চলে আসলাম একটা ফাঁকা মাঠে। শুয়ে আছি ঘাসের উপর। কি করব, কোথায় থাকবো, কি খাবো, এসব চিন্তায় যেন মাথায় ঘুরছে। কিছুক্ষণ শুয়ে থেকে রাস্তা দিয়ে হাঁটছি। কাছে আছে মাত্র 58 টাকা। পকেট থেকে ফোনটা বের করলাম। সিমটা খুলে রেখে তারপর একটা মোবাইলের দোকানে গেলাম। অনেক স্বাদের ফোন আমার বিক্রি করে দিলাম মাত্র 4500 টাকায়। 21,000 টাকার ফোন। আজ 2 দিন হলো আমি ঢাকা শহরে আসলাম। এই দূরের রাস্তার পাশে ফুটপাতে কাটিয়েছি। আর কাছে আছে মাত্র 4000 টাকা। একজন দোকানের সাথে কথা বলে একটা বাসা নিলাম একা থাকার জন্য। বাসাটা যথেষ্ট বড়। অ্যাডভান্স দিয়ে আর মাত্র হাতে আছে 1500 টাকা। বিকালে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম। রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা নিজে উঠে রান্না করলাম। আসলে আমি যখন ইন্টার মেসে পড়েছিলাম তখন রান্নার আর কি করা শিখেছিলাম। খাবার খেয়ে বসে বসে ভাবতে লাগলাম কাছে যা টাকা আছে সব তো শেষ হতে চলেছে। এখন কি করব? অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব। যে ভাবা সেই কাজ। তাই সেদিন বিকালে কাছে থেকে 1500 টাকার মধ্যে 1000 টাকা দিয়ে একটা প্যান্ট আর একটা শার্ট কিনলাম। তারপরের দিন সকালে উঠে রান্না বান্না করে খেয়ে চাকরি খুঁজতে বের হলাম। কিন্তু যেখানে যাই শুধু একটা জিনিসই চাই, যেটা যেটা আমার কাছে নেই, সেটা হলো আমার কাগজপাতি। তাই চাকরির জন্য ঘোরাঘুরি না করে বাসা চলে আসলাম। একটু ঘুমালাম। বিকেলের দিকে চলে আসলাম সেই চায়ের দোকানের কাছে। তারপর তার সাথে কথা বলে সে আমাকে একটা সিএনজি গ্যারেজের থেকে একটা সিএনজি নিয়ে দিল। তারপর আমাকে সেই গ্যারেজের একজন লোক সিএনজি চালানো শিখিয়ে দিল। তারপর চলে আসলাম বাসায়। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কেমন জানি লাগছে, ঘুমও ধরছে না। হঠাৎ করে বাবা মার কথা মনে পড়ে গেল। খুব জানতে ইচ্ছে করছে তারা কেমন আছে। রিয়া কেমন আছে? রিয়া আমার ছোট বোন। রিমি কেমন আছে তাও জানি না। আমার বইয়ের নাম রিমি। এসব ভাবছি আর নিজের বালিশ ভেসাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে উঠে আজকে আর রান্না বান্না করলাম না, কারণ বাসায় রান্না করার মতো কোনো কিছুই নেই। তাই আজকে আর রান্না করলাম না। কাছে আছে মাত্র 20 টাকা। তা দিয়ে বাইরে একটা চায়ের দোকানে বসে একটা চা আর একটা রুটি খেয়ে চলে গেলাম গ্যারেজে। তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে স্টেশনে বসে আছি আর ভাবছি অনার্স পাস করলাম, কিন্তু তার কাগজপত্র না থাকার কারণে আজ সিএনজি চালাতে হচ্ছে। কি কপাল আমার। তারপর বসে থাকতে থাকতে একটা যাত্রী আসলো। তাকে তার গন্তব্যস্থানে দিয়ে আসলাম। ভাড়া দিল মাত্র 230 টাকা। তারপর আবারও সেখানে একটু অপেক্ষা করলাম। আরেকটা যাত্রী নিয়ে তার জায়গায় দিয়ে আসলাম। দিল 150 টাকা। প্রথম দিন রোজ কাজ করলাম 980 টাকা। সিএনজিটাকে গ্যারেজে রেখে 500 টাকা সিএনজির ভাড়া দিলাম। তারপর বাজার করে সোজা বাসায় চলে আসলাম। তারপর রান্না বান্না করে রেখে গোসল করতে চলে গেলাম। খেয়ে বাইরের দিকে একটু বের হলাম, কারণ এখানে এসেছি প্রায় 1 সপ্তাহ হলো। বাসার আশপাশটা এখনো একটু ঘুরেও দেখিনি। তাই একটু ঘোরাঘুরি করার জন্য বের হতে লাগলাম। তাছাড়া হাতে তেমন কোনো কাজও নেই। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে হালকা কিছু খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। মনে পড়ে গেল রিমির কথা। রিমির সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের ভার্সিটিতে। তখন আমি পড়ি অনার্স 3য় বর্ষে আর রিমি পড়ে 1ম বর্ষে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। আমি, রাকিব আর রিয়াদ বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় কেউ একজন বলে উঠল,
প্রথম বর্ষের রুমটা কোন দিকে। ওইখানে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন, তারপর মেয়েটা চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কেমন মেয়ের বাবা, একটা ধন্যবাদও দিল না। তারপর আর সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে যখনই বেরোতে যাব, ঠিক তখনই মেয়েটা আসলো। আপনি এত খারাপ কেন? কেন? আমাকে ক্লাসরুম দেখানোর কথা বলে কোথায়? কোথায় পাঠাচ্ছিলাম? ওখানে। তো কি হয়েছে? জানেন ওখানে কতগুলো বখাটে ছেলে আমাকে কি বলেছে? কি বলেছে? আমি বলতে পারবো না। তাহলে সরেন তো, আমার কাজ আছে। ভাই, পাগল ছাগল কোথাকার। কি? আমি পাগল ছাগল? দাঁড়া, তোর আজকে আমি। আমার আর পাইকে আমি আর কোনো কথা না বলে দৌড়ে চলে আসলাম। আসলে আমি তখন মেয়েটাকে ঠিক জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু সে না বুঝে তাদের কাছে চলে গেছে। আমি যেখানে পাঠিয়েছিলাম সেখানে অনার্স প্রথম বর্ষের কিছু মেয়ে বসেছিল, আর তাদের থেকে কিছুটা দূরে সে বখাটেগুলোও ছিল। আমি জানি তারা তাকে খারাপ অফার করছিল, আর আমি যাদের কাছে পাঠিয়েছিলাম সেখানে আমার বোন রিয়াও ছিল, আর রিয়া প্রথম বর্ষেই পড়ে। তারপর আমি সেই বখাটেদের কাছে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়ালো, কারণ হলো আমি এখানকার ছাত্রলীগের সভাপতি। তারপর তাদেরকে বলে দিলাম যে আর যেন কোনো মেয়ের সাথে খারাপ এমনরকম ব্যবহার না করে। পরে আমি আর রিয়া দুই ভাই বোন মিলে বাসায় চলে আসলাম। হঠাৎ করে আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে মনে একটু হাসলাম, কারণ আজকে রিমির সাথে প্রথম দেখা হওয়ার দিনেই কথা ভাবছিলাম, তাই স্বপ্নে দেখেছিলাম। আজান দিয়েছে, তাই উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। তারপর সকালের খাবার রান্না করে রান্না শেষ করে খেয়ে চলে আসলাম টঙের দোকানে। তারপর সেখানে চা খেয়ে গ্যারেজের দিকে সিএনজিটা নিয়ে বেরিয়ে পড়লাম ভাড়ার জন্য। এভাবে কেটে গেল 13 দিন। ভাবলাম সিএনজি আর চালাবো না, একটা চাকরি করব। কিন্তু আমার অনার্স পাশ করার কাগজপত্রগুলো লাগবে, তাই আজকে একটা ফোন কিনলাম। আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। হ্যালো রাকিব। কে আপনি? কি রে ভাই, আমারে ভুলে গেলি নাকি? গেছি। তোরে কত ফোন দিছি তুই জানিস? তোর ফোন বন্ধ আছিল কেন? তুই কেমন আছিস? ভালো, তুই? আর তোর বউ কেমন আছে? আর আজকে ফোনটা কিনলাম। ভালো রে। আগের ফোন কই? নষ্ট হয়েছে। ও, তা তুই আছিস কই? ঢাকাতে আছি। কি করছিস রে ঢাকাতে? সিএনজি চালাই। সালা, এখনো তোর মজা করার অভ্যাসটা গেল না, তাই না? সত্যি বলছি রে। সত্যি? তুই অনার্স পাস করে সিএনজি চালাইতেছস কেন? আমি কি আর সাদে চালাই? তাহলে চালাস কে? চাকরি করতে পারোস না? চাকরির জন্য কাগজপত্র লাগবে। তোর তো কাগজ সব আছে। ওগুলো বাসায় আছে, আমি আনি নাই। ও, তুই এখন একটা কাজ করে দিবি প্লিজ? বল শুধু কি কাজ? আমার বাসা থেকে শুধু আমার কাগজগুলো এনে দিবি। তুই তাহলে আমাদের এখানে আসবি কেন? কাগজপাতি নিতে। আরে আমার যাওয়া লাগবে না, কোরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিবি। ওকে। আর আমাদের বাসায় আমার কথা বলে দেখিস তো, আমাকে কে কে মনে রাখছে। আচ্ছা, তোদের বাসায় যদি কেউ বলে ওর কাগজ নিয়ে কি করবি? কোনো একটা কাজের জন্য মিথ্যা কথা বলে আসবি। ওকে ভাই। আমি যে ঢাকাতে আছি কেউ যাতে না জানে। ওকে, ঠিকানাটা দে, ম্যানেজ করে। তারপর ফোনটা রাখলাম, আবার সিএন চালাতে মন দিলাম। আজকে বেশিক্ষণ চালাবো না, কারণ মনটা আজকে ভালো নেই। 1 ঘন্টার মতো সিএনজি চালিয়ে সিএনজিটাকে গ্যারেজে রেখে বাসা চলে আসলাম। তারপর রাতে খাবার রান্না করলাম। তারপর গোসল করলাম। গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজকে শরীরটা বেশ একটু ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়া মাত্রই ঘুম ধরলো। আজকে আর ফজরের সময় ঘুম ভাঙলো না। সকাল 9:23 ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মোড়ের টঙের দোকানে। তারপর চাকে দিলাম ফোন রাকিবের কাছে। হ্যালো রাকিব। হ্যাঁ বল। কাগজপত্রের কি অবস্থা? ভাই, কিভাবে যে বলি তোকে। কি হয়েছে রে বলতো? তোর বউ তোর সব দরকারি কাগজপাতি পুড়িয়ে। কি? ভাই, কখন এসব করলো? কাল আমি যখন কাগজগুলো নিতে গেছিলাম তখন। কি হয়েছে সেটা বল। আমি যখন তোর বাসায় গেলাম তখন রাকিব নীলের বাসায় যখন এসেছিল। রাকিব কলিং বেল বাজালো। একটু পর রিয়া এসে দরজা খুলে দিল। আরে রাকিব ভাইয়া যে, কেমন আছেন? আছি ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি, ভেতরে আসেন। চলো। তারপর বাসার ভিতরে আসলো রাকিব। তখনই রিমি আসলো রিয়া আর রাকিবের কাছে। আরে রাকিব ভাই কেমন আছেন? আর ভাবি কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া, বিয়ার পর তো আমাদের বাসায় আসলেনই না, আর ভাবিকেও তো দেখালেন না। ব্যস্ত থাকি একটু, পরে একদিন নিয়ে আসবো। তা আজ কি মনে করে আসলেন? একটু দরকারি কাগজপাতি নিতে আসলো। কিসের কাগজপাতি?
নীলের অনার্স পাসের কাগজগুলো একটু দরকার ছিল। ও দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা ভাবি। এমন সময় নিলয় ফোন দিল। হ্যাঁ বল। কই রে তুই? একটু বাইরে আছি। ও তাড়াতাড়ি আয়, রাখছি। হ্যালো নীল। ফোনটা কেটে গেল। আসলে রাকিব নিলয়ের কাছে নাম বলেছে। রাকিব ভাই আপনাকে নীল পাঠাইছে এই কাগজপাতিগুলো নিতে। আরে না, নীলই ফোন দিছিল। ভাই মিথ্যা বলবেন না, আমি আপনাকে এই কাগজগুলো দিব না। আরে ভাবি, নীল আমার কাছে ফোন দেয়নি, নীলই ফোন দিছিল। আমি কাগজ আর দিব না। প্লিজ ভাবি, আমাকে কাগজগুলো দিন। আপনি নীলের জন্য কাগজ নিতে আসছেন? এমন সময় নীলের বাবা মা আসলো আর বলল, কি হয়েছে রে মা? নীল রাকিব ভাইকে দিয়ে ওর কাগজপাতি নিতে পাঠাইছে। সত্যি নাকি রাকিব? না আঙ্কেল। ভাই আপনিও মিথ্যা বলছেন, কোনো কথা বলছেন না কেন? দেখছেন বাবা, আমি সত্যটাই বলছি। তাই যদি হয় তাহলে তুই ওর সকল কাগজ পুড়িয়ে ফেল মা। দাঁড়ান বাবা, তাই করছি। প্লিজ আঙ্কেল, এটা করবেন না। রিমি, এটা নীলের লাইফের সব থেকে বড় একটা অংশ। কিন্তু কেউ রাকিবের কথা শুনল না। তার কাগজগুলো পুড়িয়ে ফেললো। শেষে রাকিব শুধু একটা কথাই বলল, আজকে তোমরা যা করলে নীলের সাথে, এটা ঠিক করলে না। এই কাগজটা কতটা দরকারি ছিল তা একদিন জেনে ঠিকই পস্তাবে। রাকিব আর কোনো কিছু না বলে চলে আসলো। বর্তমান। আমাকে তুই মাফ করে দে, আমার জন্য তোর লাইফে সব শেষ। আরে এতে তো তোর কোনো দোষ নাই, ওটা আমার কপালে ছিল না, তাই পাইনি। বাদ দে। আর তোর বউ কেমন আছে? ভালো রে, তোর পরিবার মনে হয় তোকে ছাড়া অনেক ভালো আছে। ও আচ্ছা ভাই, রাখলাম। ওকে ভাই, ভালো থাকিস। ফোনটা কেটে দিলাম আর আমি ভাবতে লাগলাম, এটা কি হলো। ভাবছিলাম অনার্স পাস করার পর বিসিএস এর জন্য জেলা প্রশাসক হতে চেয়েছিলাম, কিন্তু রিমি এটা কি করলো? আমার সারা জীবনের সাধনা মাটি করে দিল। কেন করলো এমনটা? আর বাবার, তার কথা তো কি বলবো, সে তো জানতো আমি অনার্স পাস করার পর জেলা প্রশাসনের জবটা করব। তারপরেও তিনি এমনটা করলেন কেন? আমার স্বপ্নগুলো নষ্ট করে দিলেন। ভেবেছিলাম অনার্স পাস করে সার্টিফিকেট নিয়ে বিসিএস এর জন্য ভর্তি হবো, এখানে ঢাকাতে কোনো একটা জব করে লেখাপড়া চালিয়ে যাব, তারপরে নিজের শহরে যে প্রশাসনেরটা করব। কিন্তু তা আর হলো না। আমার সব আশা আকাঙ্ক্ষা মাটি করে দিল। তারপর আজকে আর সিএনজি নিয়ে গেলাম না, দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে এনে বাসায় এসে ধোঁয়া উড়াতে শুরু করলাম। এর আগে আমি কখনো সিগারেট খাইনি। আজকে মনের দুঃখটা এত বেশি বেড়ে গেছে যে তাই আর থাকতে পারলাম না, তাই ধোঁয়া ওড়াতে শুরু করলাম। আর ভাবতে লাগলাম ভার্সিটি লাইফের কথা। আজকে 2বার দেখা হয়েছে রিমির সাথে, সাথে রিয়াও ছিল। একই বর্ষে পড়ে হয়তো, দুদিনের বান্ধবী হয়েছে। রিমি সোজা আমার কাছে আসলো। রিমি আমাকে বলতে লাগলো যে, আমি অনেক দুঃখিত কেন? সেদিন ওরকম করার জন্য। তো এতে সরি বলার কি আছে? এমনি বললাম আর কি। এমন সময় রিমি রিয়াকে বলল, রিয়া, সেদিন আমাকে এই ছেলেটা তোদের কাছে পাঠাইছিল, কিন্তু আমি রং জায়গায় গিয়েছিলাম। ও তাই নাকি রে? তা নীল সাহেব, আপনি ক্লাস না করে এখানে কি করছেন? জি আপু, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। এই তুই এনাকে চিনিস? হুম, কেমনে চিনিস? সেই 20 বছর ধরে চিনি। এই হারামজাদাটা আমার বড় ভাই। কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? আরে মোটা রিমি, এটা সত্যি আমার ভাই। দেখ রিয়া, আমি কিন্তু মোটা নই। জানি জানি। আর ভাইয়া, চল বাসায় যাই। আমার যে ক্লাস আছে। ক্লাস না ছাই, বাসায় চল, নইলে বাসায় কমু যে তুই ক্লাস না করে আড্ডা দেস ভার্সিটিতে আইসা। বেশি পেঁচাল না পেরে বাসায় চল, আর এই বিকালে তোর সাথে দেখা করুম নে। মানে কি, আমি এখন একা একা বাসায় যাব? তোরে একা যাইতে কে বলছে? আমাদের সাথে চল। ডায়রিয়া, ওর বাসা কই? আমাদের বাসা থেকে একটু আগে। বাহ, 2 দিনে এত পরিচয়। রে, এখন তাড়াতাড়ি চল। তারপর বাসার দিকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে তাদের বাসার দিকে নিয়ে গেলাম। যাওয়ার সময় রিমি বলল, আচ্ছা, যে ছেলেগুলো আমাকে টিচ করছিল তারা আমাকে আজকে সরি বললো কেন? এমনিতে বলছে। ও, তোমার বাসা আর কত দূর? সামনে মোড়ের পর 2 নাম্বার গলি। ও। তারপর রিমিকে বাসায় নামিয়ে দিয়ে আসছি, এমন সময় রাকিবের ফোন। রাকিব বল। দোস্ত, মুনিয়ার সাথে আবার ঝগড়া লাগছে। কি নিয়ে আর কখন? সকালে ঝগড়া লাগছে, আর আমি
যেই সিগারেট খাই ওটা ও কেমনে জানি জানতে পারছে, তাই নিয়েই ঝগড়া লাগছে। তো আমি এখন কি করব? আরে তুই কি করবি মানে? বল আমি কি করব? তুই একটু ওরে বুঝাই বল যে আমি আর সিগারেট খামো না। এটা তো তুইও বলতে পারোস। আজ ভার্সিটিতে আসে নাই, আর ফোনও বন্ধ। আচ্ছা বলবনি। তারপর ফোনটা কেটে দিলাম। আসলে মনিয়া হচ্ছে রাকিবের গফ, আর মনিয়া আমার সব কথাই রাখে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে মনিয়াদের বাসা। রাকিব আর মনিয়া রিলেশন প্রায় 3 বছরের। মনিয়া পড়ে অনার্স 2য় বর্ষে আর রাকিব 4র্থ। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুটা খেয়ে ঘুমালাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুনিয়াদের পাশে চলে গেলাম। মুনিয়া আমাকে দেখেই বলল, নীল ভাইয়া যে, হুম ভেতরে আসেন। না আজকে আর যাব না, তুই নিচে আয়। ওকে, আসতেছি। হুম কেমন আছে? ভালো নাই। আপনি? আর ভালো থাকা, তোরা যা শুরু করেছিস। আমি আবার কি করলাম? রাকিবের সাথে কি হয়েছে আমি সবই জানি। আর রাকিব বলেছে সে আর সিগারেট খাবে না। তুমি এখন তার সাথে কথা বলবা। ভাইয়া, আপনি বললেন বলে ওর সাথে এত তাড়াতাড়ি কথা বললাম, না হলে এবারে ওরে অনেক শাস্তি দিতাম। যা হওয়ার হয়েছে ভুলে যাও। ওকে, বাট এটাই লাস্ট বার কিন্তু। ওকে আজ আসি আপু। ভেতরে আসেন, চা খেয়ে যান। আরে আজ না, পরে একদিন আসবো নে। তারপর আড্ডা দিতে চলে গেলাম। তারপর মুনিয়াদের বাসা থেকে সোজা আমাদের আড্ডা দেওয়ার স্থানে চলে গেলাম। আমাকে আসতে দেখে রাকিব বলল, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? শালা তোর জন্য তো দেরি হলো। আমি আবার তোরে কি করলাম যে আমার জন্য দেরি হলো? আরে শালা কি আর কমু তোরে, তোর বাপের বিয়েতে গিয়েছিলাম। তোরা কি কস না কস আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আরে রাকিবের গফের বাসায় গেছিলাম। ভাই একটু বুঝাই ক। আরে ভাই রাকিব আর রকিবের গফের ঝগড়া লাগছিল, তাই শালায় আমাদের ওদের ব্যাপারটা একটু ঠিক করে দিতে বললো। আরে এখন শালায় আমায় কয় কি আমি নাকি দেরি করে আসলাম। আগে বলবি না তুই মুনিয়ার বাসায় গেছিলি? ভাই। তো রাকিব ভাইয়া, এখন আপনার সব ঠিকঠাক হয়ে যাবে তো, তাই না? আরে দেখ এখনই শালার কাছে ফোন আসবে। যদি 5 মিনিটের মধ্যে কোনো ফোন আসে তাহলে তোদের সবাইকে ট্রিট দেব। তাই নাকি? সত্যি বলছিস তো? হুম। ওকে, তবে একটা শর্ত আছে। বল কি শর্ত আবার? ফোন পিক করার আগে টিটের অর্ডার দিবি। আচ্ছা, আর ফোন না আসলে তুই ট্রিট দিবি। ওকে। তারপর আমি মনিয়ার কাছে মেসেজ দিলাম, তুমি তাড়াতাড়ি রাকিবের কাছে ফোন করো, নাহলে রাকিব বিষ খাবে। আর তুমি তো জানোই রাকিব তোমার জন্য সবকিছু করতে পারে। তারপর 3 মিনিটের মধ্যে রাকিবের ফোনে ফোন আসলো, তাও আবার মনিয়ার নাম্বার থেকে। তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরলো। হ্যালো। এই, তুমি কি পাগলামো শুরু করেছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? যা করার তা তো তুমিই করেছো। কি? আমি আবার কি করলাম? তুমি তো আগে ঝগড়া শুরু করেছো। হ্যাঁ, করছিসই তো। তুমি কেন সিগারেট খাও? আর খাবো না। ঠিক আছে। আর তুমি বিষ খাবা কেন? তোমার কিছু হলে আমি বাঁচবো না। কি? আমি বিষ খাবো? তোমাকে কে এই কথা বললো? হ্যাঁ, একটু আগেই না নীল ভাইয়া মেসেজ দিয়ে বললো। কি? হুম। আমার সব টাকা শেষ। আরে মাটি হয়ে গেল গো। কেন, কি হলো আবার? কিছু না, তোমার কাছে পরে ফোন দিচ্ছি। ওকে। তারপর রাকিব ফোনটা রেখে আমাকে বলল, আমার বিষ কই রে নীল? আরে ধর তুই আর তোর বিষ। বিষ আবার কই থেকে আসলো? তুই নাকি মুনিয়াকে বলেছিস যে আমি বিষ খাবো, মুনিয়া যদি আমার সাথে কথা না বলে। আরে ভাই টিকটা পাওয়ার জন্যই তো মেসেজটা দিলাম। তাই নাকি? রে বন্ধু। তাহলে এবার বিলটা তুই দে। তাই নাকি? হুম। অর্ডার দিয়েছে কে? আমি। ও তাহলে চুপই থাক। তারপর যে যখন যার মতো করে চলে আসতে যাব, এমন সময় রাকিব বলল, কি রে নীল, বিল দে। তুই দে। পারবো না। তুই অর্ডার দিছিস, তুই দে। পারবো না বিল দিতে, তুই দে। মাম্মা যে অর্ডার দিয়েছে তার থেকে বিল নেবেন, আমি গেলাম। তারপর আমি চলে আসলাম। রাকিব সহ বাকিদের সবাই তারা নিজেদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে আমি রাতে খাবার খেয়ে পড়তে বসলাম। তারপর একটুখানি পরে শুয়ে পড়লাম। সকালে রিয়ার ডেকে ঘুম ভাঙলো। তারপর ঘুম ভেঙে উঠে ফ্রেশ হলাম। সকালে খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটিতে। আমি আর রিয়া যখনই ভার্সিটির গেটে দিয়ে ঢুকতে যাব, এমন সময় রিমিরি বলে উঠল, কি রে রিয়া, কেমন আছিস? ভালো রে। আপনি কেমন আছেন নীল সাহেব? ভালো। আচ্ছা রিয়া তুই থাক, আমি গেলাম।
ওকে যা, কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস। ওকে, নিয়ে যাবো নে। চলে আসলাম ওদের কাছে। রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর, চোখগুলো একদম ঠিক বিড়ালের চোখের মতো, গায়ের রং দুধে আলতা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কেউ সৌন্দর্য দিয়ে মুগ্ধ করার মতো। মায়া আছে তার কাছে, আর আমাকে পাগল করার জন্য তার হাসিটারই প্রয়োজন। কারণ হলো হাসলে তার গালে টোল পড়ে, মনে চায় গালের ওই টোল পড়াকে নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু আফসোস তা পারুম না। কারণ হলো আমি সেই টোলের থেকে অনেক বড়। আর আমাকে রিমিকে খুব ভালো লাগে সেই প্রথম দিন থেকে। আজকে 3 দিন হলো রিমির সাথে আমার পরিচয়, রিয়ার সাথেও 3 দিনের পরিচয়, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায় না যে তারা মাত্র 3 দিনের পরিচিত হয়েছে। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম বন্ধুদের কাছে, তারপর আড্ডা দিতে শুরু করলাম। তারপর বল, তোরা কেমন আছিস? ভাই তুই কথাই বলিস না। আরে বেটা, ভালো আছিস? সবাই শুধু রাকিবকে বাদে। তুই কেমন আছিস? আরে শালা, আমি তো সবসময় ভালোই থাকি। আর রাকিব, তোর কি হয়েছে? তুই কালকে আমার ফান্দে ফালাইয়া 1060 টাকা উধাও করলি কেন? আরে ভাই, আমি কি সাথে তোর আর মনের সেটিং করবো নাকি? এটা খাবারটার জন্যই আর কি। আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে মেয়েটাকে। ওটা তোদের ভাবি আর রিয়ার বান্ধবী। ভাবি মানে বুঝলাম না রে। আরে ভাই, ওটা আমার হবু বউ, আর আমার বউ মানে তোদের ভাবি। আরে বাহ, ভালো তো। তোর বিয়া ঠিক করা আছে আর আমাদের বলিস নাই? আরে বেটা, ওই মাইয়া নিজেই জানে আমি ওর হবু স্বামী। আরে ভাই, নীল ফাইজলামি বাদ দিয়া কনা, ওইটা কে? আরে ওইটা রিয়ার ফ্রেন্ড। ভাই নীল তোর সাথে, কিন্তু সেই মানবে? ভাই, তোরা যখন বলেছিস মানতেই হবে। মেয়েটার নামই তো বললি না। রিমি। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম ক্লাস করতে। ক্লাস করে যে যার মতো বাসা চলে যাব। এমন সময় মনে পড়ে গেল রিয়ার কথা। রিয়া তাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। চলে আসলাম গেটের সামনে, এমন সময় আনন নাম্বার থেকে একটা ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি রিয়া, কই তুই? আমি গেটের সামনে, তোমার জন্য অপেক্ষা করছি। 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম বাইকের উপর। এমন সময় রিয়া আসলো। কি রে? তোর আসতে এত সময় লাগে কেন? আরে তোর ডিপার্টমেন্টের কাছে থেকে আসতে সময় লাগলো। আমার ডিপার্টমেন্ট কেন? আরে তোর জন্যই গেছিলাম। ও, এখন চল। দাঁড়া, রিমি আসুক। কেন? রিমি আমাদের সাথে যাবে তাই। ও, তারপরে রিমি আসলো, আর আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে রিমির বাসার দিকে চলতে লাগলাম। রিমি বাসার থেকে যাওয়ার সময় রিমি বলে উঠলো, আচ্ছা, আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন? না, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? হুম, সেরকমই। প্রথম দিনের কথা তো মনে নাই, তাই বলি আমি কেমনে? আমি এত সহজে কোনো কিছু ভুলি না। তাহলে কেন বলবো এই কথা? এমনি কোনো কথা বলছিলেন না তো, তাই বললাম। ও আচ্ছা, আমি কি আপনার বড়? না, কোনো দিক দিয়ে বড় হবে না। তাহলে আমাকে আপনি আপনি করে বলেন কেন? এমনি বলি। আজকে থেকে আমাকে আর আপনি বলবেন না। কেন? আমি আপনার ছোট, তাই। ওকে। তারপর আমি রিমিকে বাসার দিকে পৌঁছে দিয়ে চলে আসলাম। বাসার দিকে এসে গোসল করে দুপুরে খাবার খেয়ে একটু ঘুমালাম। বিকালে ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় এসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিন কলেজ যাওয়া, রিয়া আর রিমিকে নিয়ে বাসায় আসা, আড্ডা দিয়ে ইত্যাদির মধ্যে আমার দিনকাল ভালোই চলছে। যত দিন যাচ্ছে তত রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি। এখন প্রায় সময় রিমির কথাই মনে পড়ে। রিমিও মনে হয় আমাকে ভালোবাসে, নাহলে প্রতিদিন আমার সাথে কথা বলা, আমার বাইকে করে বাসায় যাওয়া, কলেজে বসে বসে এসবই চিন্তা করছি। এমন সময় রিমি এসে বলল, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, রিয়া কই? রিয়া তো আজকে কলেজে আসে নাই। কেন? মা বাবা আর রিয়া আমার আন্টির বাসায় গেছে। ও, তা আসবে কবে? বিকালের দিকে আসবে। ও হুম, আচ্ছা, আমি এখন যাই, ক্লাস আছে। ওকে। কলেজ ছুটি হয়ে গেছে। আমি গেটের সামনে বাইকে এসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিমি আসলো আর আমাকে বলল, আজকে তো রিয়া নেই, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ও সরি, আমার মনে ছিল না। আচ্ছা, আমি যাই। আচ্ছা, যান। তারপর আমি রিমিদের থেকে একটু দূরে গিয়ে আড়াল হয়ে দাঁড়িয়ে পড়লাম। এইদিকে রিমি একা একা বলতেছে, শালা নীলের বাচ্চা, একটা খারাপের হব্বি।
তোর আজকে বোন নাই বলে তো কি হয়েছে, আমাকে নিয়ে গেলে কি হতো? ভেবেছিলাম আজকে তোকে কমু যে আমি তোরে ভালোবাসি, আর সালে আমাকে একা রেখে কথায় উধাও হয়ে গেল। একা একা দাঁড়িয়ে থেকে এসব কথা বলছে রিমি। এমন সময় কে? আমি। আপনি? আপনি না চলে গেলেন? না যাইনি, আড়াল থেকে তোমার কথা শুনছিলাম। ও, তা আমার কথা কি শুনছেন? যা বলছো তাই। আসলে থাক, আর কিছু বলতে হবে না, বাইকে ওঠো। হুম। তারপর আমি আর রিমি যখন কলেজ থেকে বাসা থেকে আসতেছিলাম, তখন আমার বাসা থেকে রিমিদের বাসা যাই। এমন সময় দেখি বাবা মা আর রিয়া বাসা থেকে আসতেছে। তারা আমাকে আর রিমিকে দেখে নেয়। আমি তাদের দেখে একটু বাইকটা জোরে চালাতে শুরু করেছি মাত্রই এমন সময় রিমি নিজেকে কন্ট্রোল করতে না পারে আমাকে জড়িয়ে ধরে। এটা বাবা মা আর রিয়া দেখে ফেলে। আমার চোখের সাথে বাবার চোখের সরাসরি হতে আমি তাড়াতাড়ি রিমিকে ওদের বাসার দিকে নামিয়ে দিয়ে চলে আসলাম। রিমিকে তাদের বাসার দিকে নামিয়ে দিয়ে আসার সময় রিমি বলল, এত জোরে বাইক চালালেন কেন? না মানে? থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। কি বুঝছো? যা বুঝেছি তাই। ওকে ভালো, বাই, চলে গেলাম। বাসায় আছেন, কফি বা চা খেয়ে যান। আমার বাসায় আমার বাবা ঝাড়ু নিয়ে আছে, কফি খাওয়াবে বলে। কি বলেন বুঝি না। কিছু না, বাই। ওকে। বাসার দিকে আসতেছি। আজকের পরটা যেন খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটে শেষ করে চলে আসলাম। বাসার ভিতরে প্রবেশ করা মাত্রই মা বলতে শুরু করলো, বাবা নীল, আপনি আজকাল ভালোই আকাশে উঠছেন তাই না? আরে মা, আকাশে উড়ে পাখিরা, আমি কি পাখি নাকি যে আকাশে উড়বো? এর মধ্যে বাবা বলল, আরে রিয়া রামু, ওটা পাখি না, বাইকে উঠছে। ও ও ও, সরি সরি, আমার ভুল হয়েছে। তা বাবা, আপনি কতদিন ধরে বাইকে উঠছেন? তোমরা যা ভাবছো তা নয় আসলে। থাক, আর কিছু বলতে হবে না, আমি এত কিছু শুনতে চাই না। এই রিয়া, তুই কিছু বল। বলতাছি। বাবা, ওদের দুজনে বিয়ে দিয়ে দাও। ছেলে তো আর ছোট না, ছেলে এখন বাইকে মেয়ে নিয়ে ঘোরে। ছেলে যখন বড় হয়েছে বিয়ে দিয়েই দাও। তা মেয়ের বাসার ঠিকানা দে। আমি জানি না। প্রতিদিন বাসায় পৌঁছে দাও, আর বাসার ঠিকানা জানো না? ওরে রিয়া মোটকি, তুই তো ওর বাসায় দিয়ে আসতে বলছিলিস। মোটকি বলিস আমাকে, তাই না? বাবা, আরে ঝাড়ু দিয়ে দুটা দাও, অমনি সব বলে দিবে। তাই করি, তারপর ঠিকানা নিয়ে মেয়ের বাসায় বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। বাবা, আমার বিয়ের বয়স হয়নি তো, আর আমি কেবলমাত্র অনার্সে পড়ি। আমার স্বপ্নটা পূরণ করি আগে। বিয়ের পরে করিস, এখন বাসার ঠিকানা দে, না দিলে ঝাড়ু দিয়া দুইটা দিমু। বসে আছি নিজের রুমে আর ভাবছি কি থেকে কি হলো। বাসার ঠিকানা তো দিলাম, এখন কি যে হবে, কি থেকে কি হলো। এমন সময় রিয়া আমার রুমে এসে বলতে লাগলো, ব্রো, কেমন বাস দিলাম? তুই কেন বললি রে? আরে আমার বড় ভাই, তার সাথে কলেজে যেতে ভালো লাগে না, তাই এমন করলাম। আর তোর বিয়ের পর রিমির সাথে কলেজে যাবো। আচ্ছা বুঝলাম, আমাকে বললেই তো হতো, তোকে নিয়ে যাইতাম। আর রিমি কি রাজি হবে আমাকে বিয়ে করতে? হবে মানে? হইছেই তো। আর এটা আমাদের প্ল্যান ছিল। কি কাজ বুঝি না। আরে আজকে বেড়াতে যাওয়ার, তারপর রিমি তোকে জড়িয়ে ধরেছে, এইগুলোই। কি? হুম। রাতে খাবারের টেবিলে। তা নীল, আগামী শুক্রবার তোমার বিয়া। আজকেই রিমিদের বাসায় বিয়ের কথা পাকাপাকি করে আসলাম। কই, রিমির পরিবার রাজি হয়েছে আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে দিতে? হয়েছে। বিয়ের পর বউকে কি খাওয়ামো? তা তোর চিন্তা করা লাগবে না। তাই নাকি? কথাগুলো শুনে একটু খেয়ে নিজের রুমে চলে আসলাম। আর ভাবছি হাসবো নাকি কাঁদবো। এত অল্প সময় কি থেকে কি সব উল্টাপাল্টা হয়ে গেল। আজ থেকে 2 দিন পর নাকি আমার বিয়ে। রাতের চিন্তায় আর ঘুম আসলো না। অনেক কষ্ট করে রাত 3টার দিকে একটু ঘুমালাম। সকাল 8টায় রিয়া আমাকে ঘুম থেকে জাগালো। আচ্ছা আপনারাই বলেন তো, রাত 3টার দিকেই ঘুমালাম, কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠা যায়? কি আর করার, ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে কলেজের দিকে যাওয়ার জন্য বের হতে যাব। এমন সময় আম্মু বলল, কি রে, কই যাস? সকালবেলা শ্বশুরের বাড়ি যাই। তাই? আচ্ছা, যাইতাছস যখন রিয়াকে সাথে করে নিয়ে যা। পারবো না, আর আমি কলেজে যাচ্ছি। আজকে আর কলেজে যাওয়া লাগবো না। কেন? আজকে রিমিকে নিয়ে শপিং করতে যাব তাই।
তো আমি কি করব? তোমরা যাও শপিং করতে, আর এর মধ্যে টানছো কেন? তোর বিয়ার শপিং তো তুই করবি। আমার টাকা নেই, তাই আমি যাবো না। ও ও ও হুম। নে ধর। কি করব টাকা দিয়ে? তোর বউকে নিজের পছন্দ মতো কিছু কিনে গিফট করিস। এখন বলো কখন শপিং এ যাব? তোমরা না, তুই, রিয়া ও রিমি যাবি শপিং করতে। কেন, তোমরা যাবে না শপিং করতে? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর যাওয়ার সময় তোর বাবার কাছ থেকে আরো টাকা নিয়ে যাস। ওকে। একটু পর আমি আর রিয়া বাসা থেকে বেরোলাম, উদ্দেশ্য শপিং এ যাব। আমি আর রিয়া রিমিদের বাসা থেকে রিমিকে নিয়ে চলে গেলাম শপিং এ। তারপর শপিং করলাম 3জন মিলে। তারপর আমি আর রিমির থেকে লুকিয়ে একটা গিফট নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসার দিকে বের আসলাম। এবার আমাদের বাসার দিকে প্রথম আসলো, সেখানে রিমিকে নামিয়ে দিই। রিমি নিয়ে যায় তাদের বাসার ভিতরে চলে গেল। রিমির বাসার আগে একটা সুন্দর লোক রয়েছে। আমি কোনো এক কথা বলে সেই লোকের কাছে গেলাম, বাইক নিয়ে চলে গেলাম। এখানে আসলেন যে? কিছু কথা বলার ছিল। কি কথা? তুমি কি আমাকে বিয়ে করতে চাও, নাকি বাসার কারণে হ্যাঁ বলছো? আমি আপনাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছি। ও আচ্ছা, তোমার কোন কালার পছন্দ? কেন? আগে বলো, তারপর বলছি। গোলাপি কালার। গুড। গুড কেন? কারণ আমার এটাই প্রিয় কালার। ও আসলে আমার নীল কালার। ও আচ্ছা চলুন বাসায় যাই। চলো। তারপর রিমিদের বাসার সামনে চলে আসলাম। তারপর রিমি, একটা কথা বলবো? হুম বলুন। তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম গোলাপি কালারের। ও তুমি কি ওইটা নেবে? নিব না মানে? ওটা আমার প্রিয় কালার। তাহলে তখন যে বললে নীল কালার। এমনি বলছিলাম। এইটা নাও, আর বিকালে তুমি এটা পরে রেডি হয়ে থেকো, বাইরে ঘুরতে যাব। ওকে। তারপর আমি রিমিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার নিজের বাসায় চলে আসলাম। নিজের বাসায় এসে একটা ঘুম দিলাম। বিকাল 3টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল করে হালকা কিছু খেয়ে বাইকটা নিয়ে চলে আসলাম রিমিদের বাসার সামনে। বাসাটা বাইরের থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসার সামনে দাঁড়িয়ে তাকে ফোন দিলাম। হ্যালো, কই তুমি? এই তো রেডি হয়েছি। আপনি কই? তোমার বাসার নিচে আসি। আপনি একটু ভিতরে আসুন তো। আমি ভিতরে যাব কেন? আরে আসুন আগে, পরে বলছি। ওকে। তারপর আমি কলিং বেলে চাপ দিলাম। একটু পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মনে হয় এটা রিমির ছোট বোন। আমাকে সে বলল, কাকে চাই? আমাকে চেনো না? আর তোমার নাম কি? না তো, আপনাকে চিনতে পারলাম না তো। আর আমার নাম নিঝুম, ইসরাত জাহান নিঝুম। তুমি কি রিমির ছোট বোন? হুম। আমি তোমার হবু দুলাভাই। ও, আপনি নীল? হুম আপনি বাহিরে কেন? ভেতরে আসুন। হুম। তারপর ভিতরে গেলাম। কিছু মানুষও আসছে, আর মাত্র বিয়ের একদিন বাকি। বাসাটা আমাদের থেকে একটু বড়, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে নানান ধরনের শোপিস দিয়ে সাজানো। আমি দাঁড়িয়ে আছি দেখে নিঝুম বলল, দাঁড়িয়ে আছেন যে, বসেন না কেন? বসতেছি। আমি আপু ও মাকে ডাকতেছি। ওকে। তারপর রিমিও তার মাকে ডেকে দিল নিঝুম। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? জি ভালো। মা ওনাকে কিছু খেতে দাও। ওকে দিচ্ছি। শাশুড়ি চলে গেলেন খাবার আনতে। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? আমি রেডি হচ্ছি। আমাকে কেমন লাগছে বলুন তো? আমি তো রিমির দিকে ভালো মতো দেখিনি। রিমকে দেখতে পুরো স্বর্গের অপসরীদের মতো লাগছে। আমার দেওয়া শাড়িটাই পরেছে, হাতে হালকা কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা গোলাপি কালারের টিপ। তার চোখগুলো আগের থেকে অনেক সুন্দর, তার উপর আবার কাজল দিয়েছে। ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। কিন্তু তার শাড়ির কুচি যেন কেমন লাগছে। তাই আমি কোনো কিছু না পাবে আশেপাশে না থেকে সোজা গিয়ে রিমির কুচিতে হাত দিলাম। তারপর কুচিটা ঠিক করে দিতে গিয়ে হালকা করে পেটের মধ্যে টাচ লাগলো। আর তার উপর আমি দেখলাম সে চোখ বন্ধ করে নিয়েছে। আমি দাঁড়িয়ে থেকে তার চোখের থেকে হালকা কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দিতাম, যাতে করে কারোর নজর না লাগে। তারপরে আমি যে উঠতে যাব এমন সময় কারা যেন হেসে উঠলো। আমি তো লজ্জায় শেষ। আশেপাশে তাকিয়ে দেখি যে শাশুড়ি এবং শালিকা সহ আরো অনেকেই হাসছে। আর রিমি তো পুরো লজ্জায় শেষ, চোখ বন্ধ করে আছে। কি হলো এতক্ষণ এখানে? ফ্রিতে মুভি দেখা হলো আর কি। মা তোমাকে না খাবার আনতে বললাম? নিয়ে আসছি তো। তাহলে তুমি যাও তো, আমার লজ্জা লাগছে। ওকে। তারপরে আমি একটু মিস্টেকে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে। এখন আমি আর রিমি একটা লেকের পাড় দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে রিমি আমার হাত ধরে ফেললো।
আমি কিছু বললাম না। রিমি বলতে লাগলো, বাসায় অমন করলেন কেন? কেমন করলাম? ওই যে আমার কুচিতে হাত দিলেন। কুচিটা বাঁকা ছিল, তাই সোজা করে দিলাম। তাই বলে সবার সামনে? খেয়াল ছিল না। ও, আর আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, তুমি আগে বললে না কেন তোমার বোন আছে? এমনি। ও, এতক্ষণ রিমি আমার হাত ধরে কথা বলছিল। সন্ধ্যা হয়ে আসলো, তাই আর দেরি না করে আমি আর রিমি একটু ঘুরে ফুচকা খেয়ে রিয়ার জন্য আর নিজুমের জন্য কিছু ফুচকা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসার পর নিজুমের জন্য একটা শাড়ি কিনে নিলাম, কিন্তু রিমিকে বলিনি যে এটা কার জন্য। আমি রিমিকে বললাম সে যেন নিজুমকে বাসার বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নিজুম আসলো। দুলা ভাই, শালি, পিছন থেকে রিমি বলল, চিল্লাও কেন তোমরা? না এমনি নিঝুম, এগুলো তোমার জন্য। তারপর আমি বাসায় চলে আসলাম, রিয়াকে ফুচকার প্যাকেটে দিলাম। রিয়া তো খুব খুশি হয়েছে ফুচকা পেয়ে। শুধু আজকে না, আমরা অনেকদিন আগে থেকে রিয়ার জন্য ফুচকা নিয়ে আসি, আর সে এমনিতে অনেক খুশি। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে। আমি পিক করলাম। হ্যালো। আমি নিঝুম। ও শালি। দুলা ভাই, শাড়িটা কিন্তু সেই হয়েছে। আর ফুচকার জন্য মুয়া। গুড। তারপরে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রিমির কাছে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু আগে আমি আর রিমি 2 রাকাত নামাজ পড়লাম। আজকে আমার আর রিমির বিয়ে হয়েছে। আমরা 2 রাকাত নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করলাম। বিয়ের কয়েক মাস পর আমাদের ভালোই কাটলো। তারপর হঠাৎ করে সব উলটপালট হয়ে গেল। একদিন রাকিব ফোন করে বলল যে মনিয়ের সাথে তার আবার ঝগড়া হয়েছে, তাই আমাকে নাকি তাদের সমাধান করিতে হবে। তাই আমাকে আবার মুনিয়াদের বাসায় যেতে হবে। আমি গেলাম মুনিয়াদের বাসায়। তোমাদের কি হয়েছে বলো তো? সব বলবো, ভেতরে আসেন তো আগে। পরে একদিন যাবনি, এখন বল কি হয়েছে। আমি কলেজে একটা ক্লাসমেটের সাথে কথা বলছিলাম, তাই এত কিছু হলো। ক্লাসমেট ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তো রাকিবের কোনো দোষ নেই, কারণ কোনো বফি চাবে না তার গফির সাথে কোনো ছেলের কথা বলুক। যদিও কথা বলে তাহলে সহ্য করার খুব কষ্টকর। আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। আপনি ওকে যে বলবেন বিকেলে দেখা করতে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বলে মুনি আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আমি তাকে শান্ত করে দিয়ে চলে আসলাম। তারপর হলো বিপদ। আমি বাসা আসার সাথে সাথে রিমি আমাকে আমাদের রুমে ডাকলো। আমি চলে গেলাম। তারপর রিমি বলল, কতদিনের রিলেশন? কার রিলেশন কত দিনের বুঝলাম না তো। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি সব দেখেছি। ধুর, কি দেখছো বলো তো? আমার বলতেও লজ্জা লাগছে। আপনি এমন, আগে জানলে আপনার সাথে বিয়ে তো দূরের কথা, কথাও বলতাম না। আমার সাথে এমন করছে কেন? কি হয়েছে বলো তো? শুনতে চান? তাহলে আসুন। তারপর রিমি আমাকে বাবা মা আর রিয়ার সামনে গিয়ে যেটা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা মা, আপনাদের ছেলে পরকীয়ায় জড়িত আছে। রিমি, এগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? বাবা মা দেখুন। ছি ছি ছি, তোকে আমার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। আমি আবার কি করলাম? তুই এখনই আমার এই বাড়ি থেকে চলে যা, আর কোনো দিন এই বাড়িতে আসবি না। তাড়াতাড়ি বের হয়ে যা, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কি করেছি সেটা বলবে তো? এই দেখ, তোমরা যা ভাবছো তা নয়। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তাড়াতাড়ি বের হয়ে যা এই বাড়ি থেকে। আমি শুধু এই মেয়েটার জীবন নষ্ট করলাম রিমির দিকে তাকিয়ে। যাব না আমি এই বাড়ির থেকে। আর কোথায় যাব আমি? তোর যেখানে খুশি সেখানে যা। এত রাতে কই যাব আমি? আর আমার কথাটা শুনে একবার। কেউ কোনো উত্তর দিল না। আমি চিন্তা করছি রিমির ফোনে ছবিটা আসলো কোত্থেকে, আর ছবি যা তো দেখছি সব তো মিথ্যা। রিমি আমার বাবা মাকে যে পিকগুলো দেখিয়েছে সেগুলো হলো মুড়িয়ে আমাকে জোরে ধরে কান্না করা পিক। হঠাৎ করে ফোনের শব্দই আমার ভাবনার ঘর থেকে ভেঙে বাঁচতে ফেললাম। তারপর ফোনের দিকে তাকে দেখি তাকে ফোন দিয়েছে। হ্যাঁ বলো। কেমন আছিস? ভালো, তুই? আছি কোনো মতে। আর এতক্ষণ ফোন তুলিসনি কেন? খেয়াল করিনি। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখেছিলাম। আর এদিকে সকালে হয়ে গেছে। তারপর আমি গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে রান্না করে খেয়ে চলে গেলাম সিএনজি চালাতে। আজকে কেমন জানি লোকজনের ভিড় নেই, রাস্তা যেন ফাঁকা ফাঁকা। অনেকক্ষণ ধরে বসে আছি সিএনজি নিয়ে, কেউ আসছে না।
10 থেকে 15 মিনিট পর একজন ভদ্রমহিলা আসলেন আর আমাকে বললেন অমুক জায়গায় যাইতে। আমি তাকে নিয়ে চলে যাচ্ছি ওই জায়গাতে। মহিলাটার বয়স আনুমানিক আমার মায়ের মতোই হবে। এমন সময় তিনি যেন ফোনে কার সাথে কথা বলছিলেন। মহিলাটির হাতে কিসের যেন ব্যাগও ছিল। আমি তাকে তার জায়গা মতো পৌঁছে দিলাম। তারপর মহিলাটি বাসার ভিতরে চলে গেল। বাসাটা অনেক বড়। তারপর আমি যেই আসতে যাব তখনই দেখি যে মহিলাটি ব্যাগটি রেখে চলে গেছে। তারপর আমি ব্যাগটি নিয়ে বাসার ভিতরে গেলাম। গিয়ে তো আমি যেন আকাশ থেকে পড়লাম। বাসাটা দেখতে অনেক সুন্দর, আর ভিতরে যেসব জিনিসপত্র আছে সব যেন বাইরের দেশ থেকে আনা। আমি দেখে মহিলাটাকে বললাম, আরে তুমি এখানে? জি, আসলে আপনি সিএনজিতে ব্যাগটি ফেলে রেখে আসছিলেন। ও জি, আচ্ছা আমি তাহলে এখন আসি। বাবা, তুমি কি জানো এই ব্যাগটাতে কি আছে? না তো। দেখো, কিছু ছবি বের করে আর অনেকগুলো টাকা। আমি তো ছবিগুলো দেখে অবাক, কারণ ছবিতে ছিল রাকিব। তারপর আমি বললাম, এটা কে? বাবা, এটা আমার একমাত্র ছেলে। ও, তা সে এখন কোথায়? আজকে থেকে 7 বছর আগে সে বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, আমাকে বলা যাবে সে কেন বাড়ি থেকে চলে গেল? বাবা, তারপর সে আমাকে সব খুলে বলল, যা আপনাদের বলা যাবে না। ও আচ্ছা। আমি বললাম, না, সে রাকিবকে চিনি। আচ্ছা, কথা তো অনেক হলো, তোমার নাম ঠিকানা কিছু বলো। আমার জীবন কাহিনী অন্যরকম। বলো দেখি কেমন। তারপর আমি আমার জীবনের কষ্টগুলো কথাগুলো বললাম। আমার জীবনের কাহিনীগুলো শুনে তিনি কান্না করে দিলেন। তারপর বলল, বাবা, তোমাকে একটা কথা বলবো। বলেন। তুমি আমার ছেলের মতো। তুমি আজ থেকে আমার সাথে এ বাড়িতে থাকো। না, আমি থাকতে পারবো না, আর আমাকে যেতেই হবে। আজকে এটাই প্রথম ভাড়া ছিল। আমাকে আরো ভাড়া মারতে হবে, মালিককে টাকা দিতে হবে। তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন সিএনজি চালাও? কোনো চাকরি তো নাই, তাই। আমার অফিসে তুমি জয়েন করবা। আসলে আমার কাগজপত্রগুলো নাই যে। এগুলো লাগবে না তোমার। আমার তোমার মতো একটা বিশ্বস্ত লোক লাগবে। কিন্তু কোনো কিন্তু না, আর এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। আচ্ছা। তারপর আমি সিএনজিটা নিয়ে গ্যারেজে জমা দিয়ে সব কাপড় চোপড় নিয়ে মহিলাটি আন্টিদের বাসায় চলে আসলাম। তিনি খুব ভালো মানুষ। তারপর তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন, যেটাতে 4 দেওয়ালে শুধু রাকিবের ছবি, আর আমাকে রাকিবের ঘরেই থাকতে হলো। তারপরের দিন থেকে আমি অফিস করা শুরু করলাম। ভালোই কাটছে এখানকার দিনগুলো। কিন্তু মহিলাকে আন্টি বলি, প্রতি রাতে রাকিবের জন্য কান্না করে, আর রাকিবের বাবা মা বেঁচে নেই। কিন্তু কিছুদিন পর রাকিবের জন্মদিন, তাই ভাবলাম তার জন্মদিনে গিফট হিসেবে তার মাকে উপহার দেই। তাই ফোন করে রাকিব সহ তার বউকে আসতে বললাম ঢাকাতে। রাকিব বিয়ে করেছে মুনিয়াকে। তারপর আবারও কাজে মন দিলাম। প্রতি রাতে মনে পড়ে রিয়া, রিমি আর বাবা মাকে। কিন্তু কোন মুখ নিয়ে যাব সেখানে? তারা তো আমাকে অনেক বড় অপরাধী মনে করে। আজকে রাকিবের জন্মদিন, আর এখানে আন্টির বাসায় সাজানো হয়েছে অনেক সুন্দর করে। আন্টিকে বললাম, আন্টি, বাসাটা সাজানো কেন? আজকে যে আমার ছেলে রাকিবের জন্মদিন। ও, আজকে একটা সারপ্রাইজ দেব আপনাকে। কি সারপ্রাইজ বাবা? সন্ধ্যা দেখতে পারবেন। ওকে। একটু পর সন্ধ্যা হবে। রাকিবের মুনিয়া আসার সময় হয়েছে, তাই আমি তাদের আনতে বাস স্ট্যান্ডে গেলাম। তারপর তাদের নিয়ে বাসায় আসলাম। এটা নাকি আন্টিদের নতুন বাসা, তাই রাকিব চিনতে পারেনি। তারপর রাকিবের চোখে কাপড় বেঁধে নিয়ে আসলাম বাসার ভিতরে। চোখে কাপড় খোলার সাথে সাথে রাকিব তো অবাক, কারণ রাকিবের সামনে তার মা বসে আছে। কিন্তু তার মা একটু ব্যস্ত আছে, তাই রাকিবকে তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাকিবকে আর মুনিয়াকে বাসার এক কোণায় বসিয়ে রেখে আন্টির কাছে গেলাম। আন্টি, এখন কেক কাটতে হবে, সময় হয়ে এলো যে। বাবা, আমি সবাইকে কিছু বলেই কেকটা কাটা শুরু করি। ওকে। তারপর আন্টি বলতে শুরু করলো, সম্মানীয় তো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আজকে কেন আপনাদের এখানে ডেকেছি? অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন, তাই আপনাদের ডাকা। তারপর কেক কাটার সময় হলো। আন্টি যে কেক কাটতে যাবে, তখন আমি আন্টিকে বললাম, সারপ্রাইজ নেবেন না? আরে, আমার তো মনেই ছিল না। কোথায় তোমার সারপ্রাইজ? ওয়েট করুন আর চোখটা বন্ধ করুন। কেন? চোখ বন্ধ করুন আগে। ওকে।
তারপর আমি রাকিবকে আন্টির সামনে এনে দাঁড় করিয়ে আন্টিকে বললাম, আন্টি এবার চোখ খুলুন আর সামনের দিকে দেখেন। হুম। আন্টি যেই না সামনে তাকিয়েছে তখনই পুরো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আন্টি রাকিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কেউ চিনতেও পারল না, কিন্তু তিনি ঠিকই চিনতে পেরেছেন, কারণ মায়ের চোখ তো। তারপরে আন্টি বলল, বাবা রাকিব, তুই এতদিন কই ছিলি? এই জায়গাতে ছিলাম আম্মু। বাবা তুই এত স্বার্থপর কেমন করে হলি বল? আমার কথা তোর একবারও মনে পড়েনি? মা পড়ছে তো। আমি অনেকবার ঢাকাতে আসছিলাম, কিন্তু তুমি বাসা চেঞ্জ করেছো, তাই খুঁজে পাই না। সমস্যার কারণে চেঞ্জ করা লাগছে বাবা? ওর সাথে কথা বলবে না। ওটা কে রে? আপনার ছেলের বউ। ও, ভারী মিষ্টি তো দেখতে। তা তোমার নাম কি মা? জি মা, জান্নাতুল মনিয়া। খুবই সুন্দর নাম। আন্টি আগে কেকটা কাটা হোক, তারপর সব গল্প শোনা যাবে। ঠিক বলছো বাবা। তারপর রাকিব, আন্টি, মুনিয়া, আমি মিলে কেক কাটলাম। আজকে সবাই অনেক আনন্দ করলাম। আমি, আন্টি, রাকিব আর মুনিয়া একসাথে গল্প করছি। এমন সময় বললাম, আচ্ছা রাকিব, আমার বাসার সবাই কেমন আছে রে? তারা তো ভালোই আছে মনে হয়। তুই চলে আসার পর মাত্র একবার তোর বাসাতে গিয়েছিলাম। বাবা নীল, তোমরা একে অপরকে কত বছর ধরে চিনো? প্রায় 6 বছর। এবার আমি কিন্তু আর তোমাদের কোথাও যাইতে দিব না। কেন মা? কেন আবার? এটা তো তোমাদেরই বাড়ি। আন্টি, ওরা আর কোথাও যাবে না। আর তুই এখানে আসছিস কেমন করে? আর আম্মুর সাথে তোর পরিচয় হলি কেমন করে? সব পরিষ্কার করে বললাম। আম্মু, নীল এখন কি করছে? আমাদের কোম্পানিতে চাকরি করছি। আন্টি, কালকে পরের থেকে রাকিবও অফিসে যাচ্ছে তাহলে? যদি ওন চায় তাহলে। ও চাক বা না চাক, ওকে যেতেই হবে। তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই শুতে গেলাম। পরের দিন আর অফিসে যেতে পারলাম না। আজকে থেকে আমার সাথে রাকিবও অফিসে যাবে। আমি ভালো বেতন পাচ্ছি, প্রতি মাসে 45,000 টাকার মতো। আন্টি আর মুনিয়া বাসা থাকতো। দিনগুলো ভালোই কাটছে, আর প্রতিদিন রাতে রিমি আর রিয়ার কথা ভেবে চোখের পানি ফেলছি আর রাত কাটাচ্ছি। ঢাকাতে আছি আজ প্রায় 4 বছর হতে চললো। বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। তারপরের দিন আন্টিকে বললাম, আমি, রাকিব আর মুনিয়া 3 জন মিলে চলে আসছি আমাদের বাড়ির দিকে। রাকিবের গাড়ি নিয়ে আসি। বাসার সামনে এসে কিছুক্ষণ কলিং বেজে চাপ দিয়ে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমি তো তার কথা শুনে অবাক। সে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কাকে তাই? কাউকে তো চাই না। তুমি কে? আমি নিরি জান্নাত। আর নিদের? আমি তো নীল। তুমি এই বাড়িতে কি করো? এই যে, এটা আমার দাদু বাতা। তোমার দাদুর বাসা মানে? আমি এত বালির মেয়ে। আচ্ছা বাদ দাও, আমি কি ভিতরে আসতে পারি? না, আমি দালান। আমি তো আন্টিতে দাদি। আচ্ছা। তারপরে চলে গেল। আর এদিকে রাকিব বলল, নীল, তুই বাসায় থাক, আমি একটু আসতেছি। কই যাবি? আরে অনেকদিন পরে আসলাম, তাই নিলয়দের সাথে দেখা করে আসি। আচ্ছা যা। রাকিব চলে গেল আর মুনিয়া আমার সাথেই থাকলো। এমন সময় রিমি বলে উঠল, কে আসছে নিরি? আমি তো চিনি না। দাঁড়া, আমি আসছি। তারপরে রিমি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা না বলে দরজা খুলে দিল। আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। মুনিয়াকে দেখে রিমি অবাক হয়ে গেল। সেদিকে খেয়াল না করে ভিতরে এসে সোফায় বসে পড়লাম আমি আর মুনিয়া। একটু পর রিয়া আসলো। আমাকে আর মুনিয়াকে দেখে বলল, কি রে, তোকে না এই মেয়েটার জন্য বাড়ি থেকে বের করে দিছিল? তাও আবার এই বাড়িতে আসছিস কেন? তাও এই মেয়েকে নিয়ে? কেমন আছিস? সেটা তোর জানার দরকার নেই। তোর জন্য আমি রিমির কাছে আজ অপরাধী। রিয়া, বাদে না। তুই চুপ থাক। আর সেদিন ছবিটা যদি না দেখাতি তাহলে তো জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। ওনাকে বকছিস কেন? উনি তো খুব ভালো মানুষ, নির্লজ্জ ব্যাহার মতো আবার এ বাড়িতে ফিরে আসছে। বুঝতে পারছি, বাসায় তো বাবা মা নাই তাই আসছে, কিন্তু একটু পরেই তো বাবা মা চলে আসবে, তখন কি হবে? বাবা মা কোথায় গেছে রে? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? এই ফালতু মেয়ে,
তুই ওর সাথে কেন আসছিস? যা এখান থেকে। আরে মুনিয়াকে নিয়ে কিছু বলিস না। তাকে বলবে কেন? সেই তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি আপনি কেন আবার এ বাড়িতে ফিরে এসেছেন বলুন? আমরা তো সুখে আছি, নাকি আবার আমাদের জীবনটা শেষ করে দিতে এসেছেন? কি বলছো এগুলো? আমি তোমাদের জীবন শেষ করতে এসেছি? আমার ভাবতে জানি কেমন লাগছে। মা বাবা থাকলে তোমরা আমাকে এভাবে বলতে পারতে না। এমন সময় বাবা বাসায় ঢুকলো। ঠিকই বলছিস, আমি থাকতে ওরা এভাবে বলতে পারতো না। কারণ কি জানিস, আমি ওদের সাথে কথা বলার আগে তোকে বাসা থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই এক্ষুনি ওই রাস্তার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যা। তোমরা কেউ মুনিয়াকে কিছু বলবে না। আপনারা হয়তো ভুল করছেন। আই, তুই চুপচাপ থাক। মুনিয়া একটু চুপ থাকো প্লিজ, একটু পরে চলে যাব। তাড়াতাড়ি যান। এমন সময় বলল, আম্মু, তুমি তাতে বলতো কেন? মা, তুমি রুমে যাও। ওটা কে? এটা আমার মেয়ে, শুধু আমার মেয়ে। তার মানে নিডি আমার মেয়ে? তোর মেয়ে না, তুই একে ছবি না বলে দিলাম। ওকে একটু কোলে নেই? রিয়া কি বললো শুনতে পাননি? ও আচ্ছা। আর শোনো সবাই, আজকেও তোমরা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিলে। ভেবেছিলাম যে আজকে তোমাদেরকে দেখে খুশি হব। সেদিন আমাকে কিছু বলতে দাওনি। আজকে শুধু একটা কথাই বলবো, যে মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিলাম। আর সে আমাকে বড় ভাই মানে। আপনার কথা শুনতে ভালো লাগছে না, চলে যান তো। ওকে, চলে যাচ্ছি। আর মুনিয়া, আমাকে ক্ষমা করে দিও। সবার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি। আপনারা কেন এত বড় ভুল করলেন? তোদের কথা শুনতে ভালো লাগছে না, চলে যা তো। মুনিয়া চলো। তারপর আমি আর মুনিয়া চলে আসতে যাব, এমন সময় রাকিব আসলো। আমাদের চলে দেখা দেখে বলল, তোমরা চলে আসছে যে? কাজ আছে, চলো। কি কাজ রে? তুই কি যাবি না রে? বুঝতে পেরেছি, আমি খুব রেগে গেছি। দাঁড়া, আমি একটু কথা বলে আসি ভাবি আর রিয়াদের সাথে। আমরা বাইরে আছি, তুই আয়। এখানেই থাকো। রাকিব গিয়ে বাবাকে বলল, কেমন আছেন কাকু? ভালো আছি, তুমি? জি ভালো। রাকিব ভাইকে তো আর দেখাই যায় না, সেই যে গেলেন আর তো আসলেন না, বা ভাবিকেও দেখালেনও না। কি বল, আমার বউকে দেখোনি? না তো ভাইয়া। কেন, নীল বলেনি কিছু? না তো। ও আচ্ছা, পরিচয় করাই দেন। এই মুনিয়া, এদিকে আসো তো। জি বলো। এটাই আমার বউ মুনিয়া। রাকিবের বউকে দেখে বাবা মা, রিয়া, রিমি সবাই তো অবাক। কারণ হলো মুনিয়াকে সবাই নীলের কপি ভাবে। এমন সময় রিয়া বলে উঠল, কি, এই নষ্টা মেয়েটা তোমার বউ? কি বললো রিয়া? এই মেয়েটার সাথে তোমার কলিজার টুকরা বন্ধুর সম্পর্ক আছে। রিয়া, তুমি মনে হয় ভুল করেছো। রাকিব ভাই, ভুল তো আপনি করছেন। আমি তো কিছুই বুঝছি না। দাঁড়ান, বোঝাচ্ছি। ও এইটা, আরে এটা তো কিছুই না। আমার সামনে কতবার যে এরকম করে জড়িয়ে ধরেছে তার হিসাব নেই। তাহলে আপনি কেনই নষ্ট মেয়েকে বিয়ে করলেন? ভাবি, আপনারা অনেক বলেছেন। আপনি কি জানেন নীলের সাথে মুনিয়ার কিসের সম্পর্ক? জানি তো, গফ পফ এর। না না, আপনাদের ধারণাটা একদমই ভুল। তাহলে কিসের সম্পর্ক? তাদের মাঝে ভাই বোনের সম্পর্ক। রিয়া নীলের মাঝে যে সম্পর্ক, মুনিয়ার সাথেও ঠিক সেই সম্পর্ক। তাহলে জড়িয়ে ধরলো কেন? কেন ভাই বোনকে জড়িয়ে ধরতে পারে না? আমার আর মুনিয়ার প্রায় 3 বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক চলাকালীন আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হতো, আর নীল সেই সমস্যার সমাধান করে দিত। শেষ যেদিন আমাদের মধ্যে ঝগড়া লাগে, সেদিন মুনিয়া নীলকে জড়িয়ে ধরে কান্না করছিল। আর আপনারা এটা নিয়ে পড়ে আছেন। একটা ভালো সত্যিটা জানতে চাইছিলেন না? তুমি যা বললে তা কি সত্যি? না হলে আমি কেন মুনিয়াকে বিয়ে করব বলেন? সেটাই তো, মুনিয়া খারাপ, নষ্টা বা ভাইয়া রিলেশন থাকলে তো রাকিব ভাইকে বিয়ে করতো না। মাঝখানে আমি বলে উঠলাম, রাকিব, তোর কি আরো সময় লাগবে? দেরি হলে বল, আমি চলে যাচ্ছি। না, চলো। নীল বাবা, আমাদের তুই ক্ষমা করে দে, তুই যাস না। তুই যাস না বাবা। ভাই, তুই যাস না। এর মধ্যে নীর বলল, আম্মু, ওটাতে তোমার বাবাই।
বাবাই তাইলে তুই দাঁড়তে চলে যাচ্ছে, তুমি গিয়ে তাকে আটকাও। আটটা। মুনিয়া, রাকিব গেলে আসো, না গেলে আমি চলে গেলাম। বাবাই তুমি তুই দাবা। কে তোমার বাবাই মামনি? আর তোমার আম্মু কই? ওই দেবতা। কি? ওইটা তোমার আম্মু? সত্যি? হুম। নিরিকে কোলে তুলে নিয়ে কান্না করতে থাকলাম। আচ্ছা মামনি, তুমি থাকো, আমি চলে যাই। তুই দাবা বাবাই। চলে যাচ্ছি, চিন্তা করো না, আমি আর তোমাকে দেখতে আসবো না। হঠাৎ করে রিমি এসে আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই যাস না বাবা, তুই যা বলবি আমরা তাই করব। আমি যাই বলবো তোমরা তাই করবে। হুম। আচ্ছা, আজ থেকে তোমরা আর আমার সাথে কথা বলবে না। ভাই, এটা তুই কি বললি? আমরা তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন পারবি না বল? তোর সাথে কথা না বলে কেমনে থাকবো? মরে যাবো রে। এতদিন যখন মরিসনি তাহলে কেন কষ্ট হবে আমার সাথে কথা না বললে? চুপ করে আছে। কথা বলছিস না কেন? আর আমার কথা মানলে বলো, তাহলে আমি থাকবো, আর না মানলে আমি চলে যাব। আচ্ছা বাবা, আমরাই তোর সব কথাই শুনবো, তাও চলে যাস না। ওকে, কথাটা যেন সবার মনে থাকে। তারপর আমি রুমে আসতে যাব, এমন সময় আর একটা কথা মনে পড়লো। আর এই মিস রিয়া আর মিস রিমি, আপনারা দুজন মুনিয়ার সাথে খারাপ ব্যবহার করেছেন, তাকে বাজে বাজে কথা বলেছেন, তার জন্য ক্ষমা চান গিয়ে। জি যাচ্ছি। তারপরে গিয়ে মুনিয়ার কাছে ক্ষমা চাইল, কিন্তু রিয়া গেল না। তা দেখে আমি বললাম, মিস রিয়া, আপনাকে কি আলাদা করে ক্ষমা চাওয়ার জন্য ইনভাইট করতে হবে? যাচ্ছি। তো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চান। হুম। তারপরে রিয়াও গিয়ে ক্ষমা চাইল, কিন্তু বাবা মাকে চাইতে বললাম না। এমন সময় বাবা মা মুনিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, মা, তুমি আমার মেয়ের মতো, বাবা তোমার কাছে ভুল করেছে, তুমি বাবাকে ক্ষমা করে দাও। আমি না আপনার মেয়ে বলেছেন, তাহলে মেয়ের কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি ওদের রুমটা দেখিয়ে দিন, রিমিকে উদ্দেশ্য করে বল। জি আচ্ছা। তারপরে আমি আর কোনো কিছু না বলে নীরকে নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমটার দিকে তাকিয়েছি, তাকিয়ে তো অবাক হচ্ছি। অবাক হওয়ার কারণ আছে, রুমটাতে আমি থাকতে যেমন সাজানো ছিল এখনো ঠিক তেমনি আছে, কিন্তু রুমের একটা দেওয়ালের দিকে যেই আমি চোখ দিলাম, আমি তো বিশ্বাস করতেই পারছি না। কারণ হলো, আমার সেই পুরনো একটা ছবি লাগানো আছে, যা আমি থাকতে ছিল না। আর তার একটু নিচের দিকে তাকিয়ে তো আমার চোখ ছানাবানা হয়ে গেল। একটু নিচে যে আমার আর রিমি আর নীরের ছবি লাগানো। আমি এক মনে রিমির ছবির দিকে তাকিয়ে আছি। এমন সময় নীর বলে উঠলো, বাবাই তুমি দিতে তো। ছবিগুলো দেখছি মামুনি। তুমিও দেখি আম্মুর মতো। কেন মামুনি? না, নাচলে আম্মু তো এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, তো তাই বললাম। ও তাই নাকি? আর কি করে মামুনি? আর টান্না তলে, অনেক টান্না তলে। ও আচ্ছা, তুমি কি তোমার আম্মুকে বলনি যে বাবাই কই? বলতি তো। কি বলতো? বলতিতে আম্মু আমার বাবা তুই, বাবাইতে তো দেখতে না। তখন তোমার আম্মু কি বলতো? বলেতে তোমার বাবাই পাইলে কাটে গেতে খুব তাড়াতাড়ি চলে আসবে বলে কান্না করে। ও আচ্ছা মামুনি, তুমি কি করো? আমি তো দিত তোরই না, তালা দিন বাতাই থাকি আর আম্মুদের তাতে তেলত করি। ও তাই স্কুলে যাও না? না তো, আমি তো ছোট তাই, কিন্তু আম্মু আমাকে বাঁচায় পড়াই। ও তারপর আরো নানান ধরনের গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন রিমি আমার রুমে এসে বলল, নিরি তোমার দাদিমার কাছে যাও, গিয়ে গোসল করে খাবার খাও। আর আম্মু কিছু কথা বলা ছিল। কারো কোনো কথা শোনার মতো সময় আমার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার মতো কেউ নই। আপনি আমাকে মাফ করে দিন। দেখুন, আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। প্লিজ। কোনো কথা না বলে তাকে ছাড়িয়ে গোসল করতে চলে গেলাম। গোসল শেষে বাইরে এসে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ রিমি ঠিক আগের মতো আমার জন্য প্যান্ট শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে।
আমি এখনো তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের নীরবতা ভেঙে মুনিয়া বলে উঠল, কি হয়েছে? এখানে আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আরে মুনিয়া যে কখন এলো? এই তো আসছি, মনে হয় ভুল সময় আসছি। আরে না, ভুল সময় কেন হবে? না মানে দেখলাম যে এখানে চোখে চোখে প্রেম করা হচ্ছে, তাই। আপনার কাপড়। ধুর, কিসব বলবে? না মানে আপনার মেয়েটা কই? মনে হয় আম্মুর কাছে গেছে। ও, তাহলে আমি ওখানেই যাই। আচ্ছা যাও। তারপর আমি প্যান্ট শার্ট পরে নিচে গেলাম, দেখি সেখানে সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বললাম, কি ব্যাপার রাকিব, খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তোর জন্য। তাড়াতাড়ি খাবার দাও তো মা। মা খাবার দাও তো। জি মা, দিছি। তারপর রিমি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল। আমি কিছু না বলে খেতে লাগলাম। খাবারটা তো সেই হয়েছে, কে রান্না করেছে? আমি জানি যে এটা রিমি করেছে, কারণ আমি এর আগেও রিমির হাতে রান্না খেয়েছি। এটা তো ভাবি রান্না করেছে। ধুর, এটা কোনো খাবার হলো? মানুষটা যেরকম খাবারগুলোও সেরকম। আমার খাওয়া শেষে পেট ভরে গেছে, তাই একটু খাবার প্লেটে একটু খাবার ছিল, খেতে পারছিলাম না, তাই একটু রাগ দেখে চলে আসলাম আর কি। সে কি, এখনই না বললেন খাবারটা সেই হয়েছে? আসলেই কিন্তু খাবারটা জোস ছিল। আরে মনের ভুলে বলেছি। তারপর আমি আর রাকিব একটু বাইরে আসলাম। বাসায় নিয়ে সবার সাথে গল্প করছি। অনেকদিন পর নিজের শহরে আসলাম, আরো পুরনো বন্ধুগুলোর সাথে আড্ডা দেব। অনেকদিন পর চলে গেলাম সেই পুরনো কলেজের মাঠে। গিয়ে তো দেখি সব শালাগুলো একখানে বসে আছে। তারপর সবার সাথে গল্প করতে করতে সন্ধ্যার সময় দুজনে আমাদের বাসায় আসলাম। তারপর খাবার খেয়ে শুতে যাওয়ার সময় বাঁধলো আর এক বিপদ, কারণ আমার সাথে নাকি আমার রুমে রিমিও থাকবে। তারপরে আমি গিয়ে আমার রুম থেকে নীরকে নিয়ে আমার পাশের রুমে চলে আসতে যাব, এমন সময় রিমি বলল, নিরিকে নিয়ে কই যান? পাশের রুমে ঘুমাতে গেলাম। কেন? এই রুমে ঘুমন। আপনার সাথে একই রুমে থাকতে পারবো না। ও আচ্ছা, আপনি তাহলে সোফায় ঘুমন আর নিরিকে আমার কাছে দিন। না, আমি সোফাতে ঘুমাতে পারবো না, আর আমার কলেজের টুকরাকে নিরিকে নিয়ে আমি আমার কাছে ডাকবো বলে চলে আসতেছিলাম। তাহলে খাটে ঘুমন, আমি আসতেছি। কোনো কথা না বলে খাটে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর রিমি আসছে মনে হয়, গোসল করতে গিয়েছিল। আমি তো রিমিকে থেকে আবারও ক্রাশ খাইলাম। মনে চাইছে এখনই গিয়ে তার ঘাড়ে মুখটা গুজে তার চুলের ঘ্রাণ নিতে, কিন্তু যখনই আবার সেই আগের কথাগুলো মনে পড়তে লাগলো, তখন আবার এসব জন্য মাথাটা আসতে লাগলো। মন চাইছে শুধু কষ্ট দিতে। এমন সময় রিমি বলল, এখনো ঘুমোননি কেন? তোমাকে বলতে হবে নাকি? না মানে? থাক, আর বলতে হবে না। কোনো কথা না বলে খাটে ঘুমোতে আসলেন। খাটে ওঠেন কেন? ঘুমোবো না। ঘুমাতে কে না করেছে? তবে খাটে ঘুমাতে পারবেন না। তাহলে কোথায় ঘুমোবো? সোফাতে ঘুমান। আমি সোফাতে ঘুমোতে পারি না। তাহলে ফ্লোরে ঘুমান। না, আমি এখানেই ঘুমোবো। একবার বলেছি খাটে ঘুমাতে পারবি না মানে পারবি না। তোর থাকবই না আর এই করে বলে চলে আসছিলাম। প্লিজ চলে যাবেন না, আমি নিচে ঘুমোছি। কোনো কথা না বলে ঘুমালাম। সকালবেলা আমি তো অবাক, রিমি আমার পা ধরে শুয়ে আছে, আর রিমির গালে 5 আঙ্গুলের ছাপ। মনে হচ্ছে কালকে রাতের চটটা। দাগটা দেখে আমার কলেজাটা ছিঁড়ে গেল। আমি এটা কি করেছি? এর আগে আমি কখনো রিমিকে পাইনি। খুব কান্না পাচ্ছে আমার, কিন্তু কান্না করতে পারছি না, কারণ কান্না করলে রিমি জেগে যাবে। তাই আর নড়াচড়া না করে ঘুমন্ত রিমিকে দেখছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করেছে। তারপর প্রায় 25 থেকে 30 মিনিট ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে রিমি জেগে গেল। আমি চোখটা বন্ধ করে নিলাম। রিমি আমার দিকে তাকিয়ে বুঝতে পারছে যে আমার তো এখনো ঘুম ভাঙেনি, তাই সে হাত মুখ ধুতে চলে গেল। তারপর আমি একটু পরে উঠে বাইরের দিকে আসলাম। এইভাবে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আর এই কয়েকদিন রিমিকে 10 থেকে 15টা চড়ও মেরেছি, আর রিমি কোনো কথা না বলে সব সহ্য করেছে। আমি আমার পরিবারের সকলকে শাস্তি দিয়েছি। কালকে রিমির জন্মদিন, তাই ভাবলাম সব ঠিক করে ফেলবো, নিজের পরিবারকে আপন করে নেব। আজকে রবিবার আর সোমবার রিমির জন্মদিন, তাই আজকে আমি আর রাকিব দুজনে কাউকে বাসা নাই জানিয়ে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবকিছু ঠিকঠাক করতে গেলাম। আজকে সোমবার, গতকাল রাতে আমি আর রাকিবদের বাসায় ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। রাকিব যে বাসায় থাকতো সেই বাসায় আর কি।
এখন দুপুরের সময় সবাই খাবার টেবিলে বসে আছে আমার জন্য অপেক্ষা করছে। আমি মনে মনে ভাবলাম রিমিকে আর একটু কষ্ট দেওয়া যাক, তাই আমি খাইতে বসলাম। এমন সময় রিমি আমাকে খাবার দিতে আসলো। আমি ইচ্ছে করে হাতটা উঁচু করলাম। রিমির হাতে থাকা বাটিটা আমার পোশাকে পড়ে যায়। আমি উঠে দুটো ঠাস ঠাস করে চল লাগিয়ে রিমি কোনো কথা বলল না, চুপচাপ অন্যকে খাবার দিতে শুরু করলো। দেখলাম রিমির চোখ থেকে পানি পড়ছে। এটা দেখে আমারও খুব খারাপ লাগলো। এমন সময় রিমি বলল, পাপাই তুমি তো আম্মুতে মারলাতান। চুপ করে আছি। নিদি চুপচাপ খাও। আর তাম্মু? মা তো খাবার টেবিল থেকে উঠে গেল, মনে হয় তিনি কান্না করছেন। তারপরে আমিও চলে আসলাম খাবার খেয়ে। বাবা, রাকিব, রিয়া, মুনিয়া সবাই চুপচাপ চলে গেল। মনে মনে ভাবলাম যে রিমি মনে হয় দুপুরে খাবে না। ঠিক তাই হলো, রিমি দুপুরে কিছুই খায়নি। রিমি সোজা রুমে গিয়ে রিনিকে নিয়ে খাটে শুয়ে পড়ল, আর আমি সোফায় বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে রিমির দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে তার চোখ দুটো বোধহয় পানি পড়ছে। এটা দেখে আমারও যেন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে আজই খারাপ কাজটা করলাম। খারাপ কাজটি হলো পৃথিবীর বলার মতো কোনো যে নাই, ঘুমের মধ্যেও সে যে কান্না করছে। আমি থাকতে না পেরে রিমির কাছে গিয়ে তার চোখ থেকে পানিগুলো মুছে দিলাম। এখন বিকাল 5টা। আমি বাড়ির সবাইকে নিয়ে চলে আসলাম রাকিবদের বাড়িতে। কেউ আসতেই ছিল না। আমার রাগারাগি দেখে সবাই চলে এলো। রাকিবের বাসায় আমার কিছু পরিচিত লোকজন, বন্ধু, রিমির পরিবার, রাকিবের মা, মুনিয়ার বাড়ির ও পরিবার সবাই আসছে। আজকে রিমি কালো শাড়িটা পরেছে। তাকে দেখতে খুব সুন্দর লাগছে। তার মুখের হাসি ছিল না, কেন জানি মনে হয় দুপুরে বিষয়টা নিয়ে। আমি আর সময় না নিয়ে বলতে শুরু করলাম, সম্মানীয় অতিথি ব্যক্তি, আপনারা কেউ জানেন না আজকে আমি আপনাদের এখানে কেন ডেকেছি? সবার মনে প্রশ্ন আছে, আমরা এখানে কেন এসেছি? তাহলে কারণটা বলেই ফেলি। রাকিব, তুই রেডি? শুরু কর তাহলে। ওকে। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও। বর্তমানের দিকে মন দিয়ে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার এই জীবনে। শুভ জন্মদিন রিমি। রিমি তো অবাক, কারণ আজকে যে রিমির জন্মদিন তার মনেই ছিল না। আমি রিমিকে বললাম, কেমন দিলাম? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? আর রাকিব, কেকটা নিয়ে আয়। কি ভাবছো? পরে ভাইব, চলো আগে কেকটা কাটি, সময় তো নাই। তারপর সবাই তাকে উইশ করলো, কারণ সবাই বুঝতে পারছে আজকে রিমির জন্মদিন। তারপরে সবাই মিলে অনেক আনন্দ করে বাসায় আসলাম। তারপর রাতে শুইতে গিয়ে রিমি সোফায় শুয়ে পড়লো। এটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আমি কাল সকালেই চলে যাব। আপনি চলে যাবেন কেন? তো আমি কেন এখানে থাকবো? আর আমার কে আছে এখানে? কেন, আমরা আছি তো। তুমি থাকলে আমার কাছে আসতে, সোফা শুইতে না। আপনি যদি রাগ করেন তাই যাইনি। রাগ আর নাই, সব শেষ। সত্যি তো? আসো, অনেকদিন পর একটু আদর দেই। না না, একদম না, আজকে না। কিচ্ছু শুনতে চাই না বলে জড়িয়ে ধরছি। নীর খাট থেকে বলে উঠলো যে, তি তোর তো তোমলা। আমি আর রিমি তো লজ্জায় পেয়ে বললাম, তোমার আম্মুর নাকি খারাপ লাগছে তাই? তা আর বলতে হবে না, আমি তো লিয়া আন্টির কাছে গেলাম। বলে নীরই চলে গেল রিয়ার কাছে। রিমি আর আমরা আদর দিতে নিতে ব্যস্ত হয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে একটি গল্প আসছে, আমি একটু ছোট্ট করে থিমটা বলে দিই। গল্পটা খুবই একটা ইমোশনাল গল্প। নিজের মেয়ের সামনে যখন মায়ের বিয়ে হয় আর বাবা যখন পঙ্গু মানে অচল থাকে, তো এরকম একটা গল্প আসবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে যেভাবে পাশে আছেন পরবর্তী থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।